হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রান্তিক প্রকাশনীর ভূগোল বই। কিন্তু এটা তোমাদের যে এক একজনের এক এক রকম প্রকাশনী থাকতে পারে। একটা ব্যক্তি বা একজন স্টুডেন্টের দুটো তিনটে প্রকাশনীর বই থাকতেই পারে। তো আমি তোমাদের প্রান্তিক প্রকাশনীর বইয়ের পৃথিবীর গতিসমূহ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেখানের কিছু প্রশ্ন আলোচনা করছি। এবং এর যে তোমাদের অনুশীলনী আছে সেখানে যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো ভিডিওর শেষে আলোচনা করেছি। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের অন্য লেখকের বই থাকলে বা অন্য প্রকাশনীর বই থাকলে সেই বইয়ের সঙ্গেও কিন্তু দেখবে কোথাও কোথাও মিল থাকবে, কোথাও থাকবে না। ওই বইতে কিছু প্রশ্ন আসছে যেগুলো এ বইতে নেই, কিংবা এ বইতে কিছু প্রশ্ন আছে যেগুলো ও বইতে নেই। সুতরাং তোমরা ওই বই থাকলে ওই বইটাও ফলো করো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেগুলোও তোমরা একটু ফলো করো। তো দেখো, প্রথমে আছে একটা প্রশ্ন যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে পাক খায়। তো এখানে আছে দেখো, পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। তাই আমরা সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখি। আকাশে সূর্যের এইরকম চলাফেরাকে সূর্যের দৈনিক আবর্তন গতি বলা হচ্ছে। পৃথিবীর দুটো গতি আছে, একটা হচ্ছে আবর্তন গতি আর একটা হচ্ছে পরিক্রমণ গতি। তো এই আবর্তন গতি এবং পরিক্রমণ গতি এই দুটো সম্পর্কেই আমরা জানবো, কাকে বলে, এর ফলাফল কি আছে সেগুলো সম্পর্কে। তো সেগুলো আমাদের পরের পেজে বা পরের দুটো তিনটে পেজে আমরা দেখতে পাবো। তো এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে একজন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী যিনি বলেছিলেন সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, তার নাম কি? তার নাম দেখো আছে নিকোলাস কোপার্নিকাস। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে বা হেলানোভাবে থাকে। সেটা আছে দেখো 66.5 ডিগ্রি, অর্থাৎ 66.1/2 ডিগ্রি। তো টিকা আকারে 2 নম্বরের প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে পৃথিবীর আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয় কেন? তো দেখে নাও। অন্ন থেকে আহ্নিক শব্দটির উৎপন্ন হয়েছে। অন্ন শব্দটির অর্থ হলো দিন, এখানে অন্ন নয় কিন্তু অন্ন। নিজের মেরুরেখার চারিদিকে একবার সম্পূর্ণ ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় 23 ঘন্টা 56 মিনিট বা মোটামুটিভাবে একদিন। পৃথিবীর আবার আবর্তনের সময়কে একদিন বা এক অন্ন ধরা হয়, এটা একবার। তাই আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয়। এবং অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয় বলে আবর্তন গতিকে আহ্নিক গতি বলা হচ্ছে। তাহলে আবর্তন গতিকে আহ্নিক গতি বলা হয় কেন সেটা কিন্তু আমরা এখানে পরিষ্কারভাবে বুঝে নিলাম। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না কেন, এবং পৃথিবীর আবর্তন গতির ফলে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না কেন? অর্থাৎ কোনো একটা জিনিসের গতি যদি থাকে, তো মনে করো যদি একটা ফুটবলের কথা আমরা কল্পনা করি, ফুটবলের ওপর যদি কোনো এক ব্যক্তি ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং সেই ফুটবলটাকে যদি আমরা কিক করি বা শট দিই, তাহলে কিন্তু ফুটবলটা আস্তে আস্তে গড়াতে 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 সামনের দিকে এগিয়ে চলবে। তাহলে বুঝতেই পারছো সেই ফুটবলের ওপর কোনোভাবেই কিন্তু দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কিন্তু পৃথিবীও তো ঠিক সেরকম একটা অভিগত গোলক, সেটারও তো একটা গতি আছে, সেটাও ঘুরছে। তাহলে আমরা পৃথিবী থেকে কেন ছিটকে বাইরে চলে যাচ্ছি না, সেই সম্পর্কেই এখানে আলোচনা করা হয়েছে। তো চলো সেটা একটু দেখে নিই। দেখো, আমরা যদি নিরক্ষরেখায় দাঁড়াই তবে আমরাও পৃথিবীর সাথে সাথে ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার বেগে ঘুরতে থাকব। আবার সুমেরু অথবা কুমেরু বিন্দুতে দাঁড়ালে কোনো রকম না ঘুরেও 24 ঘন্টা পার করে দেব। তবে ভূপৃষ্ঠে বসবাস করা সত্ত্বেও আমরা আবর্তন গতি বুঝতে পারি না। এর কারণ, আমরা পৃথিবী পৃষ্ঠের যেখানে আছি তার পারিপার্শ্বিক গাছপালা, জীবজন্তু, যাবতীয় জিনিসপত্র প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে এবং একই সঙ্গে আবর্তন করছে। অর্থাৎ প্রতিটি সচল বস্তুর আপেক্ষিক অবস্থান একই থাকছে বলে আমাদের চোখে তার স্থানগত পরিবর্তন ঘটে না। ফলে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না। অন্যদিকে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ শক্তির বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এজন্য আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। তাহলে দেখো, আমি বলেছিলাম ফুটবলের উদাহরণ, ফুটবলের কিন্তু নিজস্ব কোনো আকর্ষণ গতি নেই, আকর্ষণ শক্তি নেই, কিন্তু পৃথিবীর একটা আকর্ষণ শক্তি আছে যেটাকে বলা হচ্ছে অভিকর্ষ শক্তি, যার ফলেই কিন্তু আমরা পৃথিবী পৃষ্ঠে থাকতে পারি। যেহেতু ফুটবলের আকর্ষণ গতি নেই, সেই জন্য কিন্তু ফুটবল কিছুকে আটকে রাখতে পারে না, সেখান থেকে পড়ে যায়। পৃথিবীর আকর্ষণ গতি বা অভিকর্ষ শক্তি আছে বলেই কিন্তু সের ফলে আমরা পড়ছি না। আর যেহেতু আপাতত যেটা আমরা বুঝতে পারি না, কারণ কি দেখো, পৃথিবী যখন ঘুরছে পৃথিবীর সঙ্গে সঙ্গে গাছপালা, মানুষজন যারা আছে তারাও কিন্তু ততটা পরিমাণ ঘুরছে। অর্থাৎ তাদের আপেক্ষিক অবস্থার কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। সেই জন্যই কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনো একটা বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে বা আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যাচ্ছি।
আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এবার দেখো আবর্তন গতির ফলাফল, অর্থাৎ আবর্তন গতির ফলে কি কি হয়। পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রি হয়, পৃথিবীর জলভাগে অর্থাৎ নদী, সমুদ্র বা হ্রদে জোয়ার ভাটা সৃষ্টি হয়, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের নানা রকমের গতিবিক্ষেপ ঘটে, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এছাড়া পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে এবং সময় গণনার ক্ষেত্রে পৃথিবীর আবর্তন গতির বিশেষ গুরুত্ব রয়েছে। পরীক্ষার সময় যদি তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে যে পৃথিবীর আবর্তন গতির ফলাফল বা ফলে কি ঘটে, তাহলে তোমরা এই যে 4-5টা পয়েন্ট আছে এগুলো লিখে দেবে। আর যদি 2-এর থেকে বেশি অর্থাৎ 4-5 নম্বরে আসে তাহলে কিন্তু তোমাদের একটু ব্যাখ্যা করে লিখতে হবে। অর্থাৎ এখানে আছে দেখো দিন ও রাত্রি সংগঠন। দিন রাত্রি সংগঠন কিভাবে হয়, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশটা, দেখো এখানে একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, পৃথিবীর যে অংশটা, দেখো এখানে পৃথিবীর যে অংশটা এই ল্যাম্পের সামনে আসছে, অর্থাৎ এটাকে যদি আমরা সূর্য মনে করি, এই সূর্যের সামনে যে অংশটা আসছে সেই অংশে হচ্ছে কি দিন, পেছনের অংশ যেটা অন্ধকার বোঝা যাচ্ছে না সেটাই হচ্ছে রাত। একই রকমভাবে এই অংশটা যখন ঘুরতে ঘুরতে এখানে আসবে তখন এই অংশে হয়ে যাবে দিন, আর এই দিনের যে অংশটা আছে এই অংশে হয়ে যাবে রাত। এইভাবেই কিন্তু দিন রাত্রির সৃষ্টি হচ্ছে। তো আমাদের দিন রাত্রি কেন হচ্ছে আমরা বুঝতে পারলাম, সূর্যোদয় সূর্যাস্ত কেন হচ্ছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ এই যে দিন রাত্রি সংগঠন, এই পয়েন্টগুলো একটু ভালো করে লিখতে হবে যদি আমাদের বড় প্রশ্ন হিসেবে আসে। যদি ছোট প্রশ্ন হিসেবে আসে তো তোমরা ওইভাবেই লিখে দেবে। এখানে আছে দেখো একটা ছায়াবৃত্ত কি, দেখো যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখা পৃথিবীর দিনের আলোকিত অংশ এবং রাতের অন্ধকারাচ্ছন্ন অংশকে পৃথক করে তাকে ছায়াবৃত্ত বলে। অর্থাৎ ছায়াবৃত্ত হলো পৃথিবীর আলো অন্ধকারের সীমারেখা। অর্থাৎ যেখানে আলো এবং অন্ধকারের সীমারেখা অর্থাৎ একটা ব্যারিকেডের সাহায্যে বন্ধ করে বা ভাগ করে রাখা হচ্ছে, সেই অংশটাকেই কিন্তু বলা হচ্ছে ছায়াবৃত্ত। তোমরা এখানে শর্ট প্রশ্ন হিসেবে 1 নম্বরে উষা কাকে বলে, গোধূলি কাকে বলে, এগুলো কিন্তু একটু দেখে নিতে পারো। তো দেখো কোরিওলিস বল 2 নম্বরে পরীক্ষার সময় আসে। পৃথিবীর আবর্তনজনিত যে বলের প্রভাবে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত ও পৃথিবী পৃষ্ঠের যে কোনো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ বা গতিবিক্ষেপ ঘটে তাকে কোরিওলিস বল বলে। আবিষ্কারক বিজ্ঞানী কোরিওলিস এর নাম অনুসারে এই বলের নামকরণ করা হয়েছে। তাহলে কোরিওলিস বল কার নামে অনুসারে হয়েছে না, একজন বিজ্ঞানী যার নাম ছিল কোরিওলিস, তার নাম অনুসারেই কিন্তু এই কোরিওলিস বলটি সৃষ্টি হয়েছে। এবার দেখো কোরিওলিস বলের বৈশিষ্ট্য, অর্থাৎ কোরিওলিস বলের টিকা যদি দেয় তাহলে কোরিওলিস বল কাকে বলে এবং কোরিওলিস বলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখবে। যেমন কোরিওলিস বল গতিশীল বস্তুর গতির দিকের সঙ্গে সমকোণে কাজ করে, তাই এর প্রভাবে গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে। বস্তুটির গতিবেগ যত বাড়ে কোরিওলিস বলের প্রভাব দিক বিক্ষেপ ততই বেড়ে যায়, কিন্তু কোরিওলিস বলের প্রভাবে গতিশীল বস্তুটির গতিবেগের তারতম্য হয় না। কোরিওলিস বলের প্রভাব নিরক্ষরেখায় থাকে না বললেই চলে এবং পৃথিবীর 2 মেরুতে সবচেয়ে বেশি। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোরিওলিস বলের প্রভাব কোথায় নেই, তো নিরক্ষরেখায় নেই, আর কোথায় সব থেকে বেশি না পৃথিবীর 2 মেরুতে। বই পড়তে পড়তেই কিন্তু তার থেকে আমাদের ছোট প্রশ্ন জানা হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু ছোট প্রশ্নগুলো তোমাদের আর বেশি করে আলোচনা করছি না। তো তোমরা যদি সম্পূর্ণ বইটি টেক্সট বইটি ভালো করে পড়ো তাহলে দেখবে তোমাদের শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের বা 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সম্পর্কে কখনোই অসুবিধা হবে না। এবার দেখো পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফলগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে আছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল 1, সারা বছর ধরে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। 2 নম্বরে আছে ঋতু পরিবর্তন হয়। তো সারা বছর ধরে দিন রাত্রি হ্রাস বৃদ্ধিটা আমরা একটু দেখে নিই। দেখো পৃথিবীর অক্ষটা পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে কিছুটা হেলানো, যেটা 66.5 ডিগ্রি কোণে, তাই পৃথিবীও কিছুটা হেলানোভাবে সূর্যকে প্রদক্ষিণ করে। ফলে কক্ষপথের একটা জায়গা পৃথিবীর একটা গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। যখন পৃথিবীর যে গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন সেই গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত ছোট হয়, অন্য গোলার্ধে তখন বিপরীত অবস্থার সৃষ্টি হয়। এইভাবে দিন রাত্রের দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হচ্ছে। ঋতু পরিবর্তন, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটার সঙ্গে সঙ্গে উত্তাপেরও তারতম্য ঘটে। উত্তাপের তারতম্যের সঙ্গে উভয় গোলার্ধের বিভিন্ন অংশের ঋতুর পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে, যাকে ঋতু পরিবর্তন বলা হয়। তো এখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আছে অধিবর্ষ বা লিপ ইয়ার কি।
তো আমরা মোটামুটি সবাই জানি লিপ ইয়ার কি, তবুও দেখো এখানে খুব ভালো করে দেওয়া আছে, তোমরা বই পড়ে নেবে। প্রত্যেকটা বইতেই দেখবে, সে যে লেখক কিংবা যে প্রকাশনীর বই হোক না কেন, এই লিপ ইয়ার বা অধিবর্ষ জিনিসটা ভালোভাবে দেওয়া আছে, তো তোমরা এটা একটু দেখে নেবে। এবার দেখো পৃথিবীর অনুসুর অবস্থান এবং অপসুর অবস্থান। তো এটা আমাদের দেখে নিতে হবে অনুসুর অবস্থান কত তারিখে আর অপসুর অবস্থান কত তারিখে, এবং পৃথিবী থেকে দূরত্বটা আমাদের দেখো। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম, প্রায় 14,70,00,000 কিলোমিটার, এটা হচ্ছে অনুসুর অবস্থান। আর 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, 15,20,00,000 কিলোমিটার, এটা হচ্ছে অপসুর অবস্থান। তো এর থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, আসে কি না অপসুর ও অনুসুর অবস্থানের পার্থক্য। তো এখানে তোমরা দেখো, এগুলো তোমাদের পড়ার দরকার নেই, এই যে বিষয় যে হিসাবে আছে না, এটা দেখার দরকার নেই। তোমরা এখানে পৃথিবীর অনুসুর অবস্থান অপসুর অবস্থান বলে পয়েন্ট করবে, হেডিং করবে, করে একটা নিচে লিখবে 3রা জানুয়ারি, একটা 4ঠা জুলাই, এটা সূর্য থেকে দূরত্ব বৃদ্ধি কম বেশি এরকম যেরকম আছে সেইভাবে তোমরা লিখে দেবে। ওপাশে 2টো পয়েন্ট আছে, আর এপাশে দেখো আর 2টো পয়েন্ট আছে, মোট 4টে পয়েন্ট। আশা করি তোমাদের পরীক্ষার সময় 3-এর বেশি থাকে না, তো সুতরাং আমাদের এই 4টে পয়েন্ট লিখলেই মোটামুটি হয়ে যাবে। এবার দেখো পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি কেন ঘটে। দেখো পৃথিবীর অভিগত গোলাকৃতি, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, পৃথিবীর অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি, পৃথিবীর মেরুরেখার সর্বদা একমুখী অবস্থান এবং সূর্য প্রদক্ষিণের সময় পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে যে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, তার জন্য কিন্তু দিনরাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। 2 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর দিনরাত্রি হ্রাস বৃদ্ধি কেন ঘটে। এবার এখানে আছে মহাবিষুব বা জলবিষুব। আমরা সবাই জানি বিষুব কথার অর্থ দিন রাত্রি সমান। তো দেখো এখানে আছে 21শে মার্চ ব্র্যাকেটে মহাবিষুব আর 23শে সেপ্টেম্বর জলবিষুব, অর্থাৎ মহাবিষুবের দিনটি হচ্ছে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর দিনটি হচ্ছে জলবিষুবের দিন। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্নই বেশি আসে। কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি কোন কোন তারিখে হয়? 21শে জুন কর্কট সংক্রান্তি আর 22শে ডিসেম্বর, এবার যে আছে দেখো 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি। এবার দেখো এখানে আমি একটা স্টার মেরে রেখেছি, উত্তর গোলার্ধে বড়দিন 25শে ডিসেম্বর, যেটা আমরা বড়দিন হিসেবে জানি, সত্যিই আসলে বড়দিন? তো এটা আমরা একটু দেখে নিই। সূর্য পরিক্রমণের সময় 22শে ডিসেম্বর মকর সংক্রান্তির দিন পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপর সূর্যের লম্ব রশ্মি পড়ে। ফলে ওই দিন দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় 14 ঘন্টা আর উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট 10 ঘন্টা হয়। কোন দিন না? 22শে ডিসেম্বর। বড়দিন বা যীশুখ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, 22শে ডিসেম্বরের কয়েকদিন পরেই পালন করা হয়ে থাকে, কিন্তু উত্তর গোলার্ধের সাপেক্ষে ওই দিন আসলে বড়দিন নয়, কারণ 25শে ডিসেম্বর উত্তর গোলার্ধের দিন ছোট প্রায় 10 ঘন্টা এবং রাত্রি বড় প্রায় 14 ঘন্টা। তবে দক্ষিণ গোলার্ধে ওই দিনটির দৈর্ঘ্য বেশ বড়ই, অর্থাৎ 22শে ডিসেম্বরই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় দিন। আমরা যে 25শে ডিসেম্বর বড়দিন হিসেবে পালন করি সেটা কিন্তু অরিজিনালি বড়দিন নয়, কারণ সব জায়গায় কিন্তু 25শে ডিসেম্বর অর্থাৎ গোলার্ধ ভিত্তিক ক্ষেত্রে কিন্তু দু জায়গায় আলাদা রকম। সুতরাং আমাদের যদি পরীক্ষার সময় প্রশ্ন আসে উত্তর গোলার্ধে বড়দিন 25শে ডিসেম্বর কি আসলেই বড়দিন? কিন্তু নয়, উত্তর গোলার্ধের বড়দিন কোনটি? 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর কিন্তু সবচেয়ে বড় দিন, দক্ষিণ গোলার্ধের 22শে ডিসেম্বর কিন্তু সবচেয়ে বড় দিন। আর উত্তর গোলার্ধে কত দিন হচ্ছে দেখো, 25শে ডিসেম্বর উত্তর গোলার্ধের দিন ছোট প্রায় 10 ঘন্টা, অর্থাৎ ওটাই কিন্তু সব থেকে ছোট দিন। আগে আমরা দেখেছিলাম কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি। এখানে দেখবো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির যে 4টে পার্থক্য আছে এই পার্থক্যগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তোমাদের বইতে যদি না থেকে থাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার দেখো নিশীথ সূর্য কি আছে, পৃথিবীর অভিগত গোলাকৃতি, উপবৃত্তাকার কক্ষপথ, পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান এবং সূর্য প্রদক্ষিণের সময় পৃথিবীর কক্ষতলের সঙ্গে তার 66.5 ডিগ্রি কোণে অবস্থানের জন্য মার্চ থেকে জুলাই এই সময়টা সুমেরু বৃত্ত যখন একটানা দিন থাকে তখন উত্তর গোলার্ধে সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত ইউরোপ, এশিয়া মহাদেশের কোনো কোনো স্থান এবং উত্তর কানাডার বেশ কিছু অঞ্চল যেমন কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড প্রভৃতি অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে আকাশে সূর্য দেখতে পাওয়া যায়। একেই কিন্তু মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় বা মধ্যরাত্রির সূর্য। আর যেখানে যেখানে এইগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকেই কিন্তু মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়ে থাকে। এবার দেখো তোমাদের টেক্সট বইয়ের কিছু শর্ট প্রশ্ন। নিরক্ষরেখায় দীর্ঘতম দিন, নিরক্ষরেখায় সবসময় দিন রাত্রি সমান হয়, সুতরাং 12 ঘন্টা। পৃথিবীর কক্ষপথের পরিধি
আমাদের জানার মধ্যে আছে 94 কোটি কিলোমিটার, কিন্তু তোমাদের এখানে দেখো 95, 96, 97, 98 আছে, তাই 95 কোটি কিলোমিটারে আমি দাগ দিয়েছি। তোমাদের অন্য বইতে যদি অন্যরকম কিছু লেখা থাকে তোমরা কারেকশান করে নিও। পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে সময় লাগে 365 দিন। 21শে মার্চ দিনটিকে বলা হয় মহাবিষুব। আন্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকালের সূচনা হয় ডিসেম্বর মাসে। পৃথিবীর মেরুরেখা বা অক্ষ তার কক্ষের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলানো থাকে। অরোরা বোরিয়ালিস দেখা যায় কুমেরু বৃত্তে, অর্থাৎ ওই যে আমাদের সুমেরু প্রভা এবং কুমেরু প্রভাব যেটা আছে না, সেটা তোমরা বইতে একটু দেখে নেবে। আমি ওটা আর দেখিয়ে দেইনি, কারণ আমরা এটা ক্লাস 7 থেকে পড়ে আসছি। সুমেরু প্রভা কুমেরু প্রভাব কি তো আমরা সবাই মোটামুটি জানি, তবুও তোমাদের বইতে আছে, ভালো করে একটু দেখে নেবে। অপসূর অবস্থান ও সূর্য ও পৃথিবীর দূরত্ব যত কিলোমিটার, সেটা হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 21শে জুন। সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কবে না, 22শে ডিসেম্বর। পৃথিবীর আবর্তনের বেগ পশ্চিম থেকে পূর্বে, যেটা আমি সর্বপ্রথমেই বলেছিলাম। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রায় দেখো এখানে আছে আমাদের 1630, 1600, 1650, আর এখানে আছে 1750। এটা হয়ে যাবে 1666 কিলোমিটার, কিন্তু এখানে 1650 আছে, তাই আমি এটাই দাগ দিয়েছি। পরবর্তীতে আছে পৃথিবীর অনুসূর অবস্থান 3রা জানুয়ারি। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে কোথায়, নিরক্ষরেখায়। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। তো আমাদের পৃথিবী থেকে সূর্যের দুটো দূরত্ব আছে, একটা 14,70,00,000 আর একটা 15,20,00,000। তো গড় যেটা আছে সেটা হচ্ছে 15 কোটি। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14,70,00,000। পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি কত, 4 জুলাই। সৌরদিন নক্ষত্র দিন অপেক্ষা 3 মিনিট 5 সেকেন্ড বা মোটামুটি 4 মিনিটের বেশি। ঋতুচক্রে প্রধানত কয়টি ঋতু দেখতে পাওয়া যায়, এটা নিয়ে অনেকের মধ্যে মতভেদ আছে। প্রধানত 4টি ঋতু দেখতে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষে 6টি ঋতু দেখতে পাওয়া গেলেও কিছু কিছু মানে পৃথিবীর সমস্ত অঞ্চলেই কিন্তু 6টি ঋতু দেখতে পাওয়া যায় না। কোথাও 6টি দেখতে পাওয়া যায়, কোথাও 4টি, কোথাও 3টি। কিন্তু আমাদের সুবিধার্থে আমাদের যদি পরীক্ষার সময় প্রশ্ন আসে ঋতুচক্রে কটি ঋতু দেখতে পাওয়া যায়, প্রধান ঋতু, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের 4টি। কখনোই কিন্তু তোমরা 6টি লিখবে না, ঠিক আছে? তো এই যে তোমাদের দ্বিতীয় অধ্যায় ছিল, সেই দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করেছি, কোথাও জায়গায় বুঝিয়ে দিয়েছি, কোনো জায়গায় কিন্তু আমি তোমাদের পড়ে দেখিয়ে দিয়েছি, কারণ তোমাদের এক একজনের এক এক রকম বই থাকতে পারে সেই কারণে। তো তোমাদের আশা করি এটা অনেকটাই উপকার লাগবে। যার অন্য লেখকের বই আছে তারও উপকারে লাগবে, আর যার এই প্রান্তিক প্রকাশনীর বই আছে তার তো অবশ্যই কাজে লাগবে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওর গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।